দেখে নেব খেলার সময়ের শিরোনামগুলো। কাল টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী, মিরপুরে থাকছে জমকালো আয়োজন। 25 বছরেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারায় হতাশ বিসিবি বস। 2027 সালে এশিয়া কাপ হবে বাংলাদেশে। এমন একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই যেটা দিয়ে আমরা ক্রিকেট এবং ক্রিকেটারদের উন্নয়ন করতে পারি। শিডিউল অনুযায়ী 2027-এ আমরা হোস্ট করছি এশিয়া কাপ। আগামী বছর থেকেই পদ্মা পাড়ে হবে আন্তর্জাতিক ও বিপিএল ম্যাচ। দ্রুতই রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম আধুনিকায়নের আশ্বাস, অপেক্ষা স্বপ্নযাত্রা। গ্যারি কার্স্টেন জাদুতে ক্রিকেট সম্ভাবনার দুয়ার খুলছে সুইডেনে। জাতীয় দলের হয়ে আলো ছড়াচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। অগ্রযাত্রায় ভূমিকা রাখার আশা বিশ্বকাপ জয়ী কোচের। Lots of talented young players who all love the game. So this morning we've had a great session. এবং বাফুফের নেক্সট গ্লোবাল স্টার ট্রায়ালে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের মানদণ্ড বিচার করবে দেশের সেরা কোচিং প্যানেল। বাছাইকৃতদের নিয়ে রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। টেস্ট ক্রিকেটের 148 বছরের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করলেন এনামুল হক বিজয়। টপ অর্ডার ব্যাটার হয়ে অন্তত 14 ইনিংসে সর্বনিম্ন ব্যাটিং গড় এখন এই টাইগার ওপেনারের দখলে। বাংলাদেশ ওপেনারদের মধ্যেও বিজয়ের পরিসংখ্যান সবচেয়ে বাজে। যদিও ক্রিকেটারদের এমন ব্যর্থতার দায় এড়াতে পারবেন না নির্বাচক প্যানেল। বিজয় শুধু লঙ্কানদের বাঁচালো না, মুক্তি দিলেন নিজেকেও। পরপর 2 টেস্টে 10 বলের ডাক। সাদা পোশাকের ক্যারিয়ারেও সম্ভবত ইতি টেনে ফেললেন ঘরোয়া ক্রিকেটে বরাবরই আলো ছড়ানো এই ব্যাটার। ব্যাটিং অর্ডারে 1 থেকে 4, অর্থাৎ পুরোদস্তুর ব্যাটার হিসেবে অন্তত 14 ইনিংস খেলা ক্রিকেটারদের মাঝে বিজয়ের চেয়ে কম রান কিংবা গড় নেই অন্য কারো। কলম্বোতে ডাক মেরে এই ওপেনার ভেঙেছেন প্রায় 100 বছরের রেকর্ড। বিজয় নাম উঠিয়েছেন আর একটা অনাকাঙ্ক্ষিত রেকর্ডের খাতায়। টাইগার টপ অর্ডারের মধ্যে অন্তত 6 টেস্ট খেলে 10-এর নিচে গড় কেবল তার দখলে। পেছনে ফেললেন মেহরাব হোসেন অপিকে। তবে এই ব্যর্থতায় শুধু বিজয়কে নয়, দায় নিতে হবে নির্বাচকদেরও। সাদা বলের টুর্নামেন্ট ডিপিএলে পারফর্ম করে লাল বলের ফরম্যাটে যে সুযোগ পাওয়া যায় সে দৃষ্টান্ত স্থাপন করেছে লিপু রাজ্জাকের প্যানেল। অবশ্য সিলেকশন নিয়ে এই 9-6 নতুন কিছু নয়। এই যেমন লঙ্গার ভার্সনের টুর্নামেন্ট এনসিএলে পারফর্ম করেও অমিত হাসানকে বিবেচনায় নেয়নি নির্বাচকরা। একইভাবে বিজয়কে টেস্টে নামিয়ে চাপিয়ে দেয়া হয়েছে বাড়তি চাপ। ভুক্তভোগী তো বাকিরাও। এই যেমন সদ্য ঘোষিত ওয়ানডে স্কোয়াডে নেই নুরুল হাসান সোহান, অথচ এই ক্রিকেটার পারফর্ম করেছেন ডিপিএল আর এ দলের হয়ে। অন্যদিকে সীমিত ওভারের দল থেকে বাদ পড়া লিটনকে ফেরানো হয়েছে কোনো ধরনের পারফরমেন্স ছাড়াই। সোহানের মতো অজানা কারণে উপেক্ষিত নাসুমো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকা স্পিনারকে হুট করে কেন রাখা হলো না শ্রীলঙ্কা সিরিজের দলে, সে প্রশ্নের উত্তর নেই। অথচ এই নাসুম মোহামেডানের হয়ে ডিপিএল আর নিউজিল্যান্ড এ দলের সিরিজে ছিলেন দারুণ ছন্দে। সঠিক সময়ে সঠিক ক্রিকেটারকে সঠিক ফরম্যাটে সুযোগ দেয়াটা গুরুত্বপূর্ণ। গণমাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়ার পপুলিস্ট চিন্তাভাবনা যদি নির্বাচকদের সিদ্ধান্তে প্রভাব ফেলে, তাহলে সেসব সিদ্ধান্ত যে ভোগান্তির কারণ হবে এমনটাই তো স্বাভাবিক। সাব্বির মিথুন, সময় সংবাদ। গল টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরি করার পুরস্কার পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। আইসিসির টেস্ট ব্যাটার র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা 29 নম্বরে অবস্থান করছেন বাংলাদেশের সাদা পোশাকের অধিনায়ক। ক্রিকেট ইতিহাসের 15তম ব্যাটার হিসেবে টেস্টে একাধিক ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি করেছেন শান্ত। সেই ইনিংস দুটোকেই এবার বিবেচনায় নিল আইসিসি। 21 ধাপ এগিয়েছেন এই ব্যাটসম্যান। শান্ত ঠিক উপরে আছেন আরেক বাংলাদেশি মুশফিকুর রহিম। গল টেস্টের প্রথম ইনিংসে করা 163 রানের ইনিংসটাই এগিয়ে দিয়েছে মুশিকে। একই টেস্টের প্রথম ইনিংসে 90 রান করলেও 3 ধাপ পিছিয়ে 40 নম্বরে আছেন লিটন। মমিনুলের অবস্থান 51 নম্বরে, আর সাদমান এগিয়ে এসেছেন 3 ধাপ। এখন তার অবস্থান 55 নম্বর। তার 1 ধাপ উপরে আছেন মেহেদী হাসান মিরাজ। জ্বরের কারণে গল টেস্ট না খেললেও রেটিং পয়েন্টে তিনি এগিয়ে আছেন সাদমানের তুলনায়। আর 2 ইনিংসেই ভালো কিছু করতে না পারায় 14 ধাপ পিছিয়ে গেছেন জাকের আলী অনেক।
সারা দেশের মতো ঢাকাতেও টেস্ট মর্যাদা প্রাপ্তির রজত জয়ন্তী উদযাপন করল বিসিবি। তবে 25 বছরেও দেশের ক্রিকেট কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে না পারায় হতাশ নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যদিও পেছনের বিষয় নিয়ে আর ভাবতে চান না সাবেক অধিনায়ক, যতদিন দায়িত্বে আছেন কাজ করতে চান সমস্যা সমাধানে। এদিকে বাংলাদেশই হবে 2027 এশিয়া কাপ। ভারত পাকিস্তান দ্বন্দ্বে এবারের আসরের বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশের নাম শোনা গেলেও এ নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। সারা দেশে চলছে টেস্ট মর্যাদা প্রাপ্তির রজত জয়ন্তীর উৎসব। 4 বিভাগ ঘুরে আয়োজন এবার ঢাকায়। রাজধানীর রিয়া গোপ ওমেন স্পোর্টস কমপ্লেক্সে হাজির বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান প্রায় 2 যুগ পর যুক্ত হয়েছেন দেশের ক্রিকেটের সঙ্গে। টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি উপলক্ষে সারা দেশে হচ্ছে ক্রিকেট কার্নিভাল। তবে 25 বছরে দেশের ক্রিকেটের বেহাল দশা দেখে হতাশা তার কণ্ঠে, যদিও আর ভাবতে চান না পেছনের বিষয়গুলো নিয়ে। আমাদের র্যাঙ্কিং, আমাদের জয় পরাজয়, আজকাল তো স্ট্যাটিস্টিকের যুগ, পরিসংখ্যান দেখলে বুঝতে পারবো আমরা কোথায় আছি। 30শে মে পেছনে ফিরে যাব না। আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই এখন থেকে, যেই আসুক পরবর্তীতে। উই আর নট পার্মানেন্ট হিয়ার। তো এমন একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই যেটা দিয়ে আমরা ক্রিকেট এবং ক্রিকেটারদের উন্নয়ন করতে পারি। আর টেস্ট ক্রিকেটটা যদি আমরা মনোযোগ দেই, টেস্ট ক্রিকেট বলতে বোঝাচ্ছে যে মাল্টি ডে বা 2 দিনের ক্রিকেট, 3 দিনের ক্রিকেট, 4 দিনের ক্রিকেট, এটাই মনোযোগ দিলে আপনি অটোমেটিক্যালি আপনার 50 ওভারের ক্রিকেট এবং T20 ক্রিকেটে আপনি ভালো করতে পারবেন। তো এই জায়গাগুলোতে আমি ফোকাস হয়তো কম হয়েছে বা হয়নি। ভারত পাকিস্তান রাজনৈতিক কিংবা ক্রিকেট সম্পর্কটা সাপে নেউলে দুই দেশের দ্বন্দ্বে এবারের এশিয়া কাপ হওয়া নিয়ে আছে শঙ্কা। কদিন আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরিচালক হয়েছেন বুলবুল। স্বাভাবিকভাবেই তার সামনে প্রশ্ন এবারের এশিয়া কাপ নিয়ে। বিকল্প ভেন্যু কি হতে পারে বাংলাদেশে? শিডিউল অনুযায়ী 2027-এ আমরা হোস্ট করছি এশিয়া কাপ। এই বছর এশিয়া কাপ, যেহেতু আমি কয়েকদিন আগে এসিসি ডিরেক্টর হয়েছি, আমি এখন জানি না, মিটিংয়ের পরে বলতে পারবো। অনূর্ধ্ব 12 ক্রিকেট 8 প্রতিযোগিতা, বড়দের হিট দ্য স্টাম্প, অভিভাবকদের নিয়েও আলাদা সেশন। 25 বছর পূর্তি উপলক্ষে বিসিবির নানা আয়োজন। তবে 25 বছরে এরকম আরও 25টি আয়োজন হওয়ার প্রত্যাশা ছিল বুলবুলের। আমি বাংলাদেশ ক্রিকেট থেকে দূরে ছিলাম। আমি আশা করেছিলাম 25 বছরে হয়তো 25টা প্রোগ্রাম হবে। তো 25 বছরে গিয়ে আমরা প্রথম প্রোগ্রাম করছি, যে প্রোগ্রামটা আমরা দুটো কারণে করছি। একটা হচ্ছে টেস্ট ক্রিকেটের 25 বছরের সেলিব্রেশন, আর একটা হচ্ছে যে দেশব্যাপী ক্রিকেটের বহু জায়গায় ক্রিকেট ঘুমিয়েছিল, তাদেরকে একটা ওয়েক আপ কল দেওয়া। এবং অত্যন্ত সাকসেসফুলি আমরা এই কাজটা করার চেষ্টা করছি এবং করছি। দেশের প্রতিটা জায়গা থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতে চান বুলবুল। এই আয়োজনের পর দেশের 64 জেলার কোচদের নতুন দিক নির্দেশনা দেবেন সভাপতি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আগামী বছর থেকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ও বিপিএল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার এমন আশ্বাসে খুশি ক্রিকেট প্রেমীরা। রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম আধুনিকায়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্যরা মাঠ পরিদর্শন করে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন। এছাড়া বিভাগীয় ক্রীড়া সংস্থা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে ক্রিকেট প্রেমীরা বলছেন, অবকাঠামো উন্নয়ন করা গেলে রাজশাহী এখনও আন্তর্জাতিক ও বিপিএল ম্যাচ খেলার জন্য প্রস্তুত। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। পরিচ্ছন্ন ও প্রশস্ত রাস্তা এছাড়া নানা অবকাঠামো উন্নয়নের কারণে শিক্ষানগরী খ্যাত রাজশাহী পরিচিতি পেয়েছে গ্রিন ও ক্লিন সিটি হিসেবে। নগরবাসী ও ক্রীড়াপ্রেমীদের দীর্ঘদিনের দাবি ছিল রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বিপিএল এর পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের, কিন্তু তার বাস্তবে রূপ নেয়নি। গেল 22 জুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বিপিএল চেয়ারম্যান মাহবুব আনাম রাজশাহীতে এসে আশা প্রকাশ করেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর থেকে এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ও বিপিএল এর ম্যাচ। এতে আশায় বুক বেঁধেছে নগরের হাজারো ক্রিকেট প্রেমী। আমরা প্রত্যাশা করি এবং আগামীতে বিপিএল, আন্তর্জাতিক খেলা, যে কোনো খেলায় আমরা অংশগ্রহণ করতে রাজি আছি। মাঠে যখন খেলা আয়োজন হবে, দর্শক তার প্রতিফলন ঘটাবে। বড় পর্যায়ের যদি খেলা রাজশাহীতে দেওয়া হয়, তো সাধারণ জনতার এত উৎসুক, এত ভিড় হবে, সেটা আগামীতে গোটা বাংলাদেশ দেখবে। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি টিম রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। শীঘ্রই ফ্লাড লাইট, ইলেকট্রিক স্কোরবোর্ড সহ প্রয়োজনীয় সব সরঞ্জাম স্থাপন ও স্টেডিয়াম আধুনিকায়নের কথা জানান তারা। ইন্টারন্যাশনাল সব এখন মেয়রিটি কি লাগে, তাই দেখে ওয়াকওয়ে, তারপর আপনার মনে করেন যে গ্যালারিতে টয়লেট ফ্যাসিলিটিস দিতে হবে লেডিস এবং জেন্টস উভয়ের। এইসব গুণ আমরা এখন দেখতে আসছি
আর মাঠ ডেভেলপমেন্টও আছে আমাদের ইয়েতে, যে আমরা আধুনিক ড্রেনেজ সিস্টেমের মাঠ করব। আমাদের মাঠ হলো ইন্টারন্যাশনাল খেলার মতন উপযোগী আছে, ঠিক আছে, কিন্তু খালি কিছু কাজ আছে, গ্যালারি কাজ। আমাদের মাঠে যেমন আউটফিল্ড ভালো, পিচও বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো পিচ বলা হয় রাজশাহী বগুড়া। শাহ মখদুম বিমানবন্দর ও 3 স্টার মানের হোটেল থাকায় আবাসন বা যোগাযোগ নিয়েও কোনো সমস্যা নেই রাজশাহীতে। খেলা মাঠে গড়ানোর আগে বাকি কাজগুলো সম্পূর্ণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। বিভাগীয় কমিশনার মহোদয়, বিসিবি সভাপতি মহোদয়, আমরা আশা করছি যে রাজশাহীবাসী অচিরেই এই জাতীয় এবং আন্তর্জাতিক ম্যাচ দেখার সুযোগ পাবে। 4 স্টার মানে হোটেল মানে সকল ফ্যাসিলিটিস আমাদের আছে এখানে। খেলোয়াড়দের জিম থেকে শুরু করে সুইমিং পুল থেকে শুরু এই সকল ফ্যাসিলিটি আমাদের অ্যাভেলেবেল হেয়ার। তো আমরা সামনের দিকে এগোতে আর সময় ক্ষেপণ করব না, ইনশাল্লাহ কোনো বাধা থাকছে না। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল রাজশাহীতে। এরপর শুধু ঘরোয়া লীগ ও বয়সভিত্তিক আন্তর্জাতিক হয়েছে এই ভেন্যুতে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সুইডেনেও দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে ক্রিকেট। নর্ডিক দেশটিতে ক্রিকেটের দীক্ষা নিচ্ছেন সাউথ আফ্রিকা ক্রিকেটের কিংবদন্তি গ্যারি কার্স্টেন। বিশ্বকাপ জয়ী এই কোচের ক্রিকেট একাডেমিতে সুইডিশদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও অংশ নিচ্ছেন স্বল্প ও দীর্ঘমেয়াদী নানা প্রশিক্ষণ এবং কর্মশালায়। এই পরিবর্তনের অগ্রভাগে আছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটির জাতীয় দলের হয়ে খেলছেন অনেক বাংলাদেশি ক্রিকেটারও। সুইডেন থেকে জানাচ্ছেন শফিউল আলম। সুইডেনে প্রায় দেখা যায় বিভিন্ন দেশের তারকা ক্রিকেটারদের। সুইডেন যুব ক্রিকেট উন্নয়নে 1 সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ দিতে দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন কিংবদন্তি ক্রিকেটার ও কোচ গ্যারি কার্স্টেন। এই কর্মশালায় অংশ নিয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি, যারা সুইডেনের ক্রিকেট উন্নয়নে অবদান রাখতে চান। সুইডেনে ক্রিকেটের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, আর আন্তর্জাতিক পর্যায়েও অংশ নিচ্ছে দেশটির ক্রিকেট দল। সুইডিশ ক্রিকেটটাকে ডেভেলপ করা এবং সাথে হচ্ছে ক্রিকেটকে ইনভলভ করা, নতুন বাচ্চাদের সুইডিশ কমিউনিটিকে ক্রিকেটের সাথে ইনভলভ করা, এটা মেন উদ্দেশ্য। আমি খুব আনন্দের সঙ্গে জানাতে চাই, সুইডেনের ক্রিকেট দ্রুত উন্নতি করছে। এই কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকাটাও আনন্দের ব্যাপার। আশা করছি আমাদের লক্ষ্য সফল হবে। ক্রিকেট উন্নতির জন্য কাঠামো খুবই গুরুত্বপূর্ণ। সবার আগে এখানে ফোকাস করতে হবে। এর সঙ্গে যদি ভালো মানের কোচ থাকেন, সেটা হবে দুর্দান্ত। গ্যারি কার্স্টেন, যিনি ভারত, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশের জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন, বর্তমানে নিজের প্রতিষ্ঠিত গ্যারি কার্স্টেন ক্রিকেট একাডেমির মাধ্যমে ক্রিকেটের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সুইডেনের যুব ক্রিকেটারদের উন্নয়নে 1 সপ্তাহের বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। সুইডেন সহ ইউরোপের ক্রিকেটের উন্নয়নের কথা জানান বিশ্বকাপ জয়ী কোচ কার্স্টেন। আমি প্রথমবারের মতো এই দেশে এসেছি। এখানকার ক্রিকেট কালচার বোঝার চেষ্টা করছি। এরই মধ্যে বেশ কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের খেলা আমি দেখেছি। এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা। তাদের সঙ্গে ক্রিকেটের বিভিন্ন দিক নিয়ে কথা হয়েছে আমার। গ্যারি কার্স্টেন একাডেমি তাদের তৈরি করতে সব ধরনের চেষ্টাই করবে। সময়ের সঙ্গে সুইডেনে ক্রিকেটের প্রতি ভালোবাসা বাড়ছে। দেশটিতে নিয়মিতই নানা স্বল্প দীর্ঘমেয়াদী কর্মশালার আয়োজন করা হয়, যা সুইডেনের ক্রিকেট উন্নয়নে বিশেষ সহায়ক হচ্ছে, বলছেন প্রশিক্ষণে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশিরা। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে আয়োজিত হতে যাওয়া ট্রায়ালে প্রবাসী ফুটবলারের মানদণ্ড বিচার করবে দেশের সেরা কোচিং প্যানেল, যেখানে পর্যবেক্ষকের ভূমিকায় জাতীয় দলের হেড কোচ হাভিয়ের ক্যাপ্রেরা। মূলত লাল সবুজদের অনূর্ধ্ব 17 ও 23 দলকে প্রাধান্য দিয়ে এই ট্রায়াল আয়োজন করছে বাফুফে। বাছাইকৃত ফুটবলারদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে ফেডারেশনের। বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার। বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ তারকা খুঁজতে প্রবাসী ও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন ট্যালেন্ট হান্ট প্রজেক্ট। হামজা, সমিত, ফাহমিদুলদের দেখেই লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন নিয়ে 14 দেশের 52 ফুটবলার ট্রায়াল দিবেন এই প্রজেক্টে। 28, 29 ও 30 জুন 3 দিন ব্যাপী এই ট্রায়াল আয়োজিত হবে জাতীয় স্টেডিয়াম ঢাকায়। শেকড়ের টানে সবচেয়ে বেশি 20 জন ফুটবলার আসছেন যুক্তরাজ্য থেকে। 14 ফুটবলার যুক্তরাষ্ট্র, 5 জন সুইডেন, 2 জন কানাডা, 1 জন করে ফিনল্যান্ড, বেলজিয়াম, ওয়েলস, ইতালি, মালয়েশিয়া, এস্তোনিয়া, স্পেন, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া ও রাশিয়া থেকে আসছেন, যাদের বয়স সীমা 14 থেকে 27 বছর। সম্পূর্ণ নিজ খরচে ট্রায়ালের জন্য বাংলাদেশে আসছেন ফুটবলাররা। তাই নিজেদের দুয়ার খুলে দিয়েছে বাফুফে। তারা দেশের টানে আসছেন, তারা মাটির টানে আসছেন। আমরা এখানে তাদেরকে স্থানীয়ভাবে এই যে মূল্যায়নগুলো, এটা ওটা স্থানীয়ভাবে যেটা একটা
তাদের প্রতি আন্তরিকতা সহযোগিতা প্রদান করার ফেডারেশন থেকে এটা সর্বাত্মকভাবে চেষ্টা করা হচ্ছে যেন এখানে তারা এসে কমফোর্টেবল পর্যায়ে তারা থাকতে পারে। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর অধীনে হতে যাওয়া এই ট্রায়ালে ফুটবলারদের পরখ করবেন দেশের সেরা কোচিং প্যানেল, আর পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন জাতীয় দলের হেড কোচ হাবিয়ার কাবরেরা। বাংলাদেশের যারা সেরা ক্লাবগুলো তাদের কোচ, প্লাস হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট কমিটি যেমন কানুন ভাই আছেন, এরকম যারা আমরা বোলারদের আগে দেখে আমরা বাছাই করি, ওই ধরনের সবাই থাকবেন। শুধু প্রবাসী কিংবা বিদেশি বংশোদ্ভূত নয়, লোকাল ট্যালেন্টদের নিয়েও ভাবছে বাফুফে। তাদের মধ্যেও খোঁজা হবে ফিউচার গ্লোবাল স্টার। বাংলাদেশ থেকেও যেন আমরা এইভাবে গ্লোবাল প্ল্যাটফর্মে আগামী কয়েক বছর আমাদের উল্লেখযোগ্য সংখ্যক খেলোয়াড়দের আমরা দেখতে পারি। অর্থাৎ এই গ্লোবাল স্টারটা নট অনলি যে আমরা দেশের বাইরে থেকেই তাদেরকে দেশে আনতে চাই, বাট আমাদের দেশের ছেলে মেয়েদেরকেও আমরা গ্লোবালি স্টারের পর্যায়ে দেখতে চাই। অনূর্ধ্ব 17 ও 23 দলকে প্রাধান্য দিয়ে হবে বাফুফের এই ট্রায়াল। সুযোগ পাওয়াদের নিয়ে বড় পরিকল্পনা আছে ফেডারেশনের। 30 জুনের ট্রায়াল থাকবে উন্মুক্ত। গণমাধ্যম কর্মীদের সঙ্গে ঘরোয়া লিগের ক্লাবগুলোকেও আমন্ত্রণ জানিয়েছে ফেডারেশন। পছন্দ হলে সেখান থেকেই ফুটবলার সাইন করানোর সুযোগ থাকছে ক্লাবগুলোর। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। লাল সবুজ জার্সি গায়ে চড়ানোর স্বপ্ন পূরণ করতে সুদূর যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছেন দুই প্রবাসী ফুটবলার জাহিদুল হক ও মুক্তাদির করিম। প্রবাসী ফুটবলারদের নিয়ে বাফুফের আসন্ন ট্রায়ালে অংশ নিতে নিজ খরচেই বাংলাদেশে এসেছেন তারা। সুযোগ পেলেই বাংলাদেশের ফুটবলে ভূমিকা রাখতে চান প্রবাসী দুই ফুটবলার। সুদূর যুক্তরাষ্ট্র থেকে এক বুক স্বপ্ন নিয়ে বাংলাদেশে এসেছেন দুই প্রবাসী ফুটবলার জাহিদুল হক ও মুক্তাদির করিম। দুই বন্ধুই গায়ে জড়াতে চান লাল সবুজ জার্সি, যার জন্য অংশ নেবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজিত ট্রায়ালে। যুক্তরাষ্ট্রের তৃতীয় বিভাগের দল ইস্ট কোস্ট এফসিতে খেলেছিলেন মুক্তাদির করিম। ভার্সেটাইল এই ডিফেন্ডার রাইট ব্যাকে খেললেও দলের প্রয়োজনে খেলতে পারেন লেফট ব্যাকে। মেজর লিগ সকারে দেখেছিলেন সমিত সোমের খেলা, সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে দেশে ছুটে আসা। আমি সকার লিগে সমিত সোমের খেলা দেখেছি। বাংলাদেশের জার্সিতে তার খেলা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। বাফুফের এখানে ট্রায়াল দেব, যদি সুযোগ পাই তাহলে এখানে ক্যারিয়ার গড়ার চেষ্টা করব। আমি বাংলাদেশ ফুটবল দলকে সহযোগিতা করতে চাই। লাল সবুজ জার্সি গায়ে জড়ানো এখন আমার স্বপ্ন। অন্যদিকে মুক্তাদিরের চেয়ে প্রতিযোগিতামূলক ফুটবল লিগে খেলেছেন জাহিদুল হক। যুক্তরাষ্ট্রের ইউপিএসএল প্রিমিয়ার সকারের বয়সভিত্তিক দলে খেলেছেন এই লেফট উইঙ্গার। এছাড়া কোস্টারিকার দ্বিতীয় বিভাগের ক্লাব ফুটবল কনসালটেন্টসের হয়ে খেলার অভিজ্ঞতা আছে 19 বছর বয়সী এই ফুটবলারের। সুযোগ পেলে লাল সবুজের গোল খরা কাটাতে চান এই ফুটবলার। বাংলাদেশে খেলার জন্য আগ্রহী ছিল, বাট ওরা আমার পরে আর একটু বেশি আগ্রহী হয়েছে যাতে বাংলাদেশকে একটু হেল্প করি ন্যাশনাল টিমে খেলার জন্য। অনেক ভালো। আই লাইক দ্য ওয়ে হি প্লেস। ইজ রিয়েলি হি হ্যাজ দ্য অ্যাটিটিউড টু উইন দ্য বল, পাস অ্যারাউন্ড। সো ইয়া, আই লাইক হোয়াট আই সি ফ্রম হিম। আই এম রিয়েলি গুড। আমি ড্রিবলে অনেক ভালো আছি। আই টেক গুড শটস ফ্রম আউটসাইড দ্য বক্স। আই ডোন্ট নো ইফ ইউ গেট সাম হাইলাইট ভিডিও। আর আমি গোল করতে পারি। সো I think Bangladesh needs someone who can score goals and provide something that where we could win matches. সুযোগ পেলে খেলতে চান বাংলাদেশের ঘরোয়া লিগেও। সেখান থেকে নিজেকে প্রমাণ করে জায়গা করে নিতে চান লাল সবুজ স্কোয়াডে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার নারী ফুটবলের খবর। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে মিয়ানমারে পৌঁছে হোটেল জিম সেশনে অংশ নেয় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ভ্রমণ ক্লান্তি দূর করতে হালকা রিকভারি সেশন হয়েছে আফিদাদের। দলের সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন ম্যানেজার মাহবুবুর রহমান লিটু। ইয়াং বোনের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার আশা। 29 জুন বাহরাইনের বিপক্ষে জয়ে শুরু করতে চায় বাংলাদেশ। দীর্ঘ যাত্রা শেষে মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। চোখে মুখে ভ্রমণ ক্লান্তি, হৃদয়ে আত্মবিশ্বাস। সবশেষ জর্ডান সফরে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন শামসুন নাহার আফিদারা। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা শক্তিশালী ইন্দোনেশিয়া ও জর্ডানের সঙ্গে 2 ম্যাচে ড্র করে লাল সবুজ। এশিয়ান কাপ বাছাইয়েও সে ধারাবাহিকতা ধরে রেখে মূল পর্বের টিকিট নিশ্চিত করতে চায় বাংলাদেশ। সি গ্রুপে স্বাগতিক মিয়ানমার ছাড়াও আছে তুর্কমেনিস্তান ও বাহরাইন। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়া হবে এএফসি এশিয়ান কাপের 21তম আসর। 12 দলের আসরে আয়োজক অস্ট্রেলিয়া ছাড়াও নিশ্চিত হয়ে আছে চ্যাম্পিয়ন চীন, রানার্স আপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপানের অংশগ্রহণ। 8 গ্রুপের শীর্ষ 8 দল পাবে বাছাই থেকে মূল মঞ্চে অংশ নেয়ার সুযোগ।
জর্ডান সফরের দল থেকে 3 পরিবর্তন নিয়ে মিয়ানমারে এসেছেন পিটার বাটলার। সেই সিরিজের 23 জনের মধ্যে 20 জন আছেন এশিয়ান কাপ বাছাইয়ের দলে। তবে এবারও বঞ্চিত অভিজ্ঞ সাবিনা খাতুন, সঞ্জিদা ও মাসুরা। ইয়াঙ্গুনে পৌঁছে হোটেলে দুপুরের খাবার শেষে জিমে হালকা স্ট্রেচিং করেছে বাংলাদেশ। ইয়াঙ্গুনে বর্তমানে আবহাওয়া বাংলাদেশের মতোই, কখনো রোদ আবার কখনো বৃষ্টি। আগামী 29 জুন প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন। ফিফা র্যাঙ্কিংয়ে লাল সবুজের চেয়ে 36 ধাপ এগিয়ে আছে তারা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হবে না বলেই মনে করেন দলের ম্যানেজার মাহবুবুর রহমান লিটু। জিম সেশনে জাস্ট খালি বডিটাকে স্ট্রেচিং করেছি, জাস্ট খালি একটু ওয়ার্ম করেছি, যে আমাদের পরবর্তী এই দিনটা যেন আমাদের ভালো থাকে মেয়েরা। তো আমাদের মেয়েরা আশা করি সবাই ভালো আছে, তো সুস্থ আছে এবং সবাই নেক্সট গেমের জন্য, আমাদের 29 তারিখের গেমের জন্য রেডি। বাহরাইনের বিপক্ষে ইতিবাচক ফলাফল নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। আমি দেশবাসীর কাছে কামনা করছি এবং ফুটবল ফেডারেশনের সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করছি যে আমাদের মেয়েরা যেন 29 তারিখ একটা ভালো গেম দিয়ে দেশের সকলকে হাসি ফোটাতে পারে। 2রা জুলাই লাল সবুজের প্রতিপক্ষ মিয়ানমার। এরপর 5 জুলাই শেষ ম্যাচে আফিদারা লড়বে তুর্কমেনিস্তানের বিপক্ষে। পারভিন আক্তার, সময় সংবাদ। ফিফা ক্লাব বিশ্বকাপের খবর। নকআউট পর্ব নিশ্চিতে আজ রাতে দক্ষিণ কোরিয়ার ক্লাব উলসান এফসির মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ড। সিনসিনাটিতে ম্যাচ শুরু হবে আজ রাত 1টায়। গ্রুপের আরেক ম্যাচে একই সময় মুখোমুখি হবে ফ্লুমিনেন্স ও সানডাউন্স। এফ গ্রুপের 2 ম্যাচ খেলে 4 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বরুসিয়া ডর্টমুন্ড। ফ্লুমিনেন্সের সঙ্গে প্রথম ম্যাচ ড্র করলেও পরের ম্যাচে ডাইবরুশনরা জিতেছে 4-3 ব্যবধানে। গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষের বিপক্ষে হার এড়ালে নিশ্চিত হবে ডর্টমুন্ডের নকআউট পর্ব। তবে নিকো কোভাচের দল চাইবে পূর্ণ 3 পয়েন্ট তুলে নিতে। জয় পেলে সুযোগ থাকবে তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অফ 16 নিশ্চিত করার। অন্যদিকে টুর্নামেন্টে এখন পর্যন্ত জয়হীন উলসান হেরেছে 2 ম্যাচেই। বিশ্বকাপের মঞ্চ থেকে জয় না হলেও অন্তত একটা পয়েন্ট নিয়ে ফিরতে চাইবে দক্ষিণ কোরিয়া ক্লাবটি। সে লক্ষ্যে নিজেদের উজাড় করে দিতে চায় তারা। শৈশবের ক্লাব সান্তোসেই থাকছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। চলতি বছর শেষ পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন সেলেসাও তারকা। 2026 বিশ্বকাপ পর্যন্ত এই চুক্তি বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানায় ক্লাব কর্তৃপক্ষ। মাসিক 7 লাখ ইউরোর বেশি বেতনে ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন নেইমার। মনের কথা শুনেই সান্তোস থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ব্রাজিলিয়ান পোস্টার বয়। শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে এবছর শুরু হয় নতুন করে পথ চলা, কিন্তু সে যাত্রা কি এত অল্প সময়েই শেষ হতে দেয়া যায়? যে ক্লাব দিয়ে ফুটবলের যাত্রা শুরু, সেখানে আরও কিছুটা সময় থাকছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তাই এবার নতুন চুক্তি ক্লাবের সঙ্গে। আল হিলাল ছেড়ে নেইমার সান্তোসে যোগ দেওয়ার পর থেকে নতুন দিনের সূচনার অপেক্ষায় ছিল ক্লাবটি। রাজস্বিকভাবে সেলেসাও তারকাকে বরণ করে নিলেও ক্লাবের সুদিন ফেরেনি। মাঠে নেইমারের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি, তবে ব্রাজিলিয়ান সুপারস্টার এই আস্থা সান্তোসের। চলতি বছরের জানুয়ারিতে সেলেসাও তারকার সঙ্গে চুক্তি করা হয়। 6 মাসের সেই চুক্তির মেয়াদ শেষ হলে এবার নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করল ব্রাজিলের ক্লাবটি। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে তার সঙ্গে। 2026 ফিফা বিশ্বকাপ পর্যন্ত নেইমারকে দলে রাখার সুযোগ রয়েছে। নতুন এই চুক্তিতে নেইমারের মাসিক বেতন 7 লাখ ইউরোরও বেশি। নেইমারের সঙ্গে চুক্তি নবায়নের পর নিজেদের ফেসবুক পেজে একটি পোস্ট করেছে সান্তোস। ফুটবলের রাজা পেলের সঙ্গে ছবি পোস্ট করে সেখানে লেখা হয়, রাজপুত্র এখানেই থাকছেন। নেইমারকে দলে ফেরানোর পর ক্লাবের সামাজিক যোগাযোগ মাধ্যমের বিকাশ ও বাণিজ্যিক আয় বেড়েছে রেকর্ড পরিমাণ। তাই এই তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াতে পেরে উচ্ছ্বসিত ক্লাব সভাপতি। ব্রাজিলিয়ান ফুটবলের জন্য এটা ঐতিহাসিক ও স্মরণীয় দিন। সান্তোস ফুটবল ক্লাবের সমর্থকদের জন্য বিশেষ উপহার। আমাদের আদর্শ, আমাদের সন্তান, আমাদের 10 নম্বর জার্সির রাজপুত্র এখানেই থেকে যাচ্ছে। ক্লাবের পুনর্গঠন প্রক্রিয়া এখন গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। এ সময় নেইমারকে আমাদের খুব প্রয়োজন ছিল, মাঠের ভেতরে বাহিরে সব জায়গায়। শৈশবের ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করে নেইমার জানান, মনের কথা শুনেই প্রিয় ক্লাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছি আমার হৃদয়ের কথা শুনে। সান্তোস শুধু আমার ক্লাব নয়,
আমার ঘর, আমার শেকড়, আমার ইতিহাস, আমার জীবন। এখানে এসে পরিণত হয়ে উঠেছি। এখানে সত্যিকার অর্থেই ভালোবাসা পাই, আপন রূপে থাকতে পারি। এখানে সত্যি সুখী আমি। এখানে আমি নিজের স্বপ্ন পূরণ করতে চাই। আমার কেরিয়ারে এখন পর্যন্ত যা কিছু অপূর্ণ আছে তা করতে আমাকে কেউ আটকাতে পারবে না। এখান থেকে চলে গিয়েছিলাম, কিন্তু আবার ফিরে এসেছি এবং এখানে থেকে যাচ্ছি। যেখানে সবকিছু শুরু হয়েছিল সেখানে কখনোই শেষ হওয়ার নয়। চলতি মৌসুমে একেবারেই আশানুরূপ পারফরমেন্স করতে না পারলেও ক্লাব বিশ্বকাপ শেষে নিজের সেরা ছন্দে ফিরবেন নেইমার, এমনটাই প্রত্যাশা ক্লাব কর্তৃপক্ষের। তাজিন খন্দকার, সময় সংবাদ। দায়িত্ব নেয়ার 1 বছরের মাঝে চাকরি হারালেন স্টেফানো পিওল্লি। আল নাসরকে কাঙ্ক্ষিত সফলতা এনে দিতে না পারায় তাকে চাকরিচ্যুত করল সৌদি প্রো লিগের ক্লাবটি। বাজেভাবে মৌসুম শুরু করায় লুইস ক্যাস্ট্রোকে ছাঁটাই করে ইতালিয়ান কোচ স্টেফানো পিওল্লির কাঁধে দায়িত্ব দেয় আল নাসর। তবে তিনিও ব্যর্থ হন দলকে চ্যাম্পিয়নশিপ উপহার দিতে। টেবিলের 3 নম্বর থেকে মৌসুম শেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোরা। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন আল ইত্তিহাদের থেকে তাদের পয়েন্ট ব্যবধান ছিল 13, যার প্রেক্ষিতে পিওল্লিকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল ক্লাব কর্তৃপক্ষ। এদিকে চুক্তির মেয়াদ শেষের দিকে থাকলেও এখনও আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করেননি ক্রিস্টিয়ানো রোনালদো। 30 জুন আনুষ্ঠানিকভাবে শেষ হবে এই মেয়াদ। রোনালদো আল নাসরে থাকবেন না এমন গুঞ্জন থাকলেও ক্লাব কর্তৃপক্ষ বলছে শিগগিরই নতুন করে চুক্তি করবেন CR7। অবশ্য এরই মধ্যে আভাস মিলেছে, বিশ্ববিখ্যাত সাংবাদিক ফাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন দ্রুতই আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করছেন তিনি। আর্থিক সংকটের কারণে ফ্রেঞ্চ লিগ 1 থেকে ছিটকে 2তে রেলিগেটেড করা হলো 7 বারের লিগ চ্যাম্পিয়ন অলিম্পিক লিওকে। দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছে ফ্রেঞ্চ ক্লাবটি, যার কারণে মৌসুম শেষে 7 জন ফুটবলারও বিক্রি করে দেয় কর্তৃপক্ষ। এরপর তারা এড়াতে পারল না রেলিগেশন। দীর্ঘদিন ধরেই ক্লাবটির আর্থিক বিষয়ে নজরে ছিল ফ্রান্স ফুটবল ফেডারেশনের আর্থিক বিষয় দেখভালের প্রতিষ্ঠান DNGCR। গত বছরই ক্লাবটির মালিক জন টেক্সটনের ঋণের পরিমাণ ছাড়াই 422 মিলিয়ন পাউন্ড। দেনা পরিশোধে মার্কিন ব্যবসায়ী টেক্সটর তার আরেক ক্লাব ক্রিস্টাল প্যালেসের 43% মালিকানাও বিক্রি করে দেন। এরপর তিনি আসলো লিওর রেলিগেশন হওয়ার সিদ্ধান্ত। 2002 থেকে 8 পর্যন্ত মোট 7 বার ফ্রেঞ্চ লিগের চ্যাম্পিয়ন হয়েছিল লিও। লিগ 1-এর সবশেষ মৌসুমে ষষ্ঠ হওয়ায় ইউরোপা লিগেও কোয়ালিফাই করেছিল ক্লাবটি। খুলনা স্পোর্টস একাডেমি আয়োজিত অনূর্ধ্ব 15 একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে চালনা শোভন ফুটবল একাডেমি। খালিশপুরের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে 4-2 গোলে খালিশপুর কিংস ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ের ম্যাচটি 1-1 গোলে ড্র ছিল। এ সময় শোভন একাডেমির হয়ে গোল করেন তানজিল এবং খালিশপুর কিংস ইউনাইটেডের হয়ে গোল করেন নাইম। পরে টানটান উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে ম্যাচটি 4-2 গোলে জিতে নেয় শোভন একাডেমি। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন খালিশপুর ইউনাইটেডের শাওন। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জেনে দিচ্ছি আরেকবার। বৃহস্পতিবার টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী। মিরপুরে থাকছে জমকালো আয়োজন। 25 বছরেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারায় হতাশ বিসিবি সভাপতি। 2027 সালে এশিয়া কাপ হবে বাংলাদেশে। এমন একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই যেটা দিয়ে আমরা ক্রিকেট এবং ক্রিকেটারদের উন্নয়ন করতে পারি। শিডিউল অনুযায়ী 2027-এ আমরা হোস্ট করছি এশিয়া কাপ। এবং বাফুফের নেক্সট গ্লোবাল স্টার ট্রায়ালে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের মানদণ্ড বিচার করবে দেশের সেরা কোচিং প্যানেল। বাছাইকৃতদের নিয়ে রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গে থাকুন সময়ের।